পরের দিন ঘুম থেকে উঠে আমি আশেপাশে রাজকুমারকে খুঁজতে লাগলাম, কিন্তু আশেপাশে কোথাও তাকে পেলাম না। আমি রুমের কাছে গেলাম, রুমও পেলাম না। নিশ্চয়ই তারা কোথাও গিয়েছে। পুরো বাড়িটা ফাঁকা। আমি তখনও জিনের ড্রেস পরে আছি, কেউ আমাকে চিনতে পারছে না। পুরো মহলের মধ্যে বারান্দা দিয়ে হাঁটছি। খানিকটা দূর সামনে যেতেই সেইখানে দেখলাম এক জিন দাঁড়িয়ে আছে। তাকে দেখে বোকাশোকা মনে হলো। আমার পকেটে গতকালকে মার্কেট থেকে কেনা একটি মিষ্টি ছিল। সেই মিষ্টিটা আমি সেই জিনটাকে খেয়ে দিয়ে দিলাম। দেওয়ার পর বললাম যে তোমার নাম কি? সে তার নাম জানালো। তারপর আমি তাকে বললাম এখানকার রাজকুমারী কোথায় গিয়েছে, আর তাছাড়া মহলটা ফাঁকা কেন? তখন সে বলে উঠল, আজকে এই রাজ্যের রাজা এবং রাজকুমারী সহ পুরো পরিবার সহ গিয়েছে একটা জায়গায় বেড়াতে। তারা আস্তে আস্তে বেলা হবে, সেহেতু আপনি নিশ্চিন্তে এখানে ঘুরতে পারেন, সমস্যা নেই। আমি বললাম যে নিশ্চিন্তে ঘুরতে পারলে যদি কেউ ধরে ফেলে আমাকে? সে বলল, কে ধরবে আপনাকে? আপনি যান, আপনি নিশ্চয়ই বাড়ি থেকে এসেছেন, মাঝে মধ্যেই এরকম কুটুম আসে, আপনি নিশ্চয়ই এই মহলের কুটুম, সেহেতু কোনো সমস্যা হবে না। আমি ভাবলাম এই বোকা জিনটাকে দিয়ে সমস্ত কিছু করানো যাবে। আমি তখন ওকে বললাম, আমার সাথে তুমি চলো, একটু সামনে যেতে হবে, আর এই মহলের কোথায় কি আছে সেগুলো আমরা করে দেখব। বোকা জিনটা তখন আমার সঙ্গে সঙ্গে আসতে শুরু করলো। আসলে জিনটা বোকা, যা বুঝাচ্ছি তাই বুঝছে। সে আমাকে প্রথমে মহলের সামনে দিয়ে ওই বড় গেটের ওই পাশে বড় একটা বাগান আছে সেটা দেখালো। বলল এটা রাজকুমারীর বাগান, এখানে সে নানান ধরনের ফুল ফুটিয়েছে। একটা ফুল আছে সে বহু দূর থেকে নিয়ে এসেছে, চীন দেশ থেকে, সেখান থেকে এনে সে এটা লাগিয়েছে। এটা হয় না, তবে দুটো ফুল ধরেছে, দেখো। আমি তখন সেই ফুলগুলো দেখতে লাগলাম। কি সুন্দর ফুল, এত সুন্দর কারুকার্যওয়ালা ফুল এর আগে আমি জীবনে কখনো দেখিনি। এটা নাকি খুবই রেয়ার কালেকশন। আমি সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি ফুল ছিঁড়ে ফেললাম, ছিঁড়ে আমার কাছে রাখলাম। রাজকুমারী আসলে তাকে দিব সেই কথা চিন্তা করে। তারপর আমি ওইখান থেকে ওই লোকটির সঙ্গে পুরো প্রাসাদের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ঘুরে ঘুরে দেখলাম। আমি জিটাকে বললাম, আচ্ছা রাজকুমারী কোথায় গিয়েছে, আমাকে কি তুমি সেখানে নিয়ে যেতে পারবে? সে বলল, কিন্তু আমার তো ছুটি হবে একটু পরে, তুমি একটু অপেক্ষা করো, তবে আমাকে কিন্তু বকশিশ দিতে হবে। তুমি যেহেতু এই এলাকার মেহমান বা এই রাজবাড়িতে এসেছো, মেহমান না হলে তো এই রাজপোশাক কেউ পরে না। আমি ভেতর থেকে রাজপোশাক পরে এসেছিলাম, জিনাতের রাজপোশাক, সেহেতু সে মনে করেছে আমি এখানকার মেহমান। আমি তখন ওই জিনটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, তোমার রুম কোনটা, সেখানে আমাকে রেখে আসো, আমি কিছুক্ষণ সেখানে বিশ্রাম করি। তুমি কোথায় থাকো একটু দেখতে হবে না? মহারাজ আসলে তাকে রিকমেন্ড করে তোমাকে ভালো একটা রুমে শিফট করা যায় কিনা, অথবা তোমার পদোন্নতি করা যায় কিনা। জিনটা খুশি হয়ে গেল। খুশি হয়ে সে আমাকে তার কক্ষে নিয়ে গেল। এই প্রাসাদের মধ্যেই পিছনে কর্মী ভবন আছে, কর্মী ভবনে সে থাকে। সেখানের বারান্দার রুমে আমাকে সে রাখলো, বলল আমি কিছুক্ষণ পর আসছি, আপনি এখানে বসুন। আসসালামু আলাইকুম দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই গল্পের প্রথম পর্ব যারা শুনেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিতরে গিয়ে প্রথম এপিসোড শুনে আসুন। ঈদের আগে এই গল্পের দ্বিতীয় পার্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, কারণ আমি খুবই ব্যস্ত যাচ্ছি। কিন্তু আপনাদের অনুরোধে এবং আপনাদেরকে যে টার্গেট দিয়েছিলাম 200 কমেন্ট করার, সেই টার্গেট আপনারা পূরণ করেছেন, যার কারণে ঈদের আগেই আপনাদেরকে এই গল্পের দ্বিতীয় এবং তৃতীয় পার্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি আপনারা আমার শর্তগুলো পূরণ করেন, আগের ভিডিওতে যেমন আপনারা খুব দ্রুত 200 কমেন্ট পূরণ করে দিয়েছিলেন, এই ভিডিওতেও অতি সত্বর 200 কমেন্ট পূরণ করে দিন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করুন। আর আরেকটা কথা, দ্বিতীয় পর্ব যদি পেতে হয় তাহলে এটার পাশাপাশি আমাদের ফেসবুক পেজটি এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে হবে। আমাদের ফেসবুক পেজে এখন থেকে নিয়মিত গল্প আপলোড করা হবে, এবং আপনারা যারা আমাদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, তারা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যান। গ্রুপের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সেখানে গিয়ে রিসেন্ট একটি পোস্ট করেছি আমি, সেটা অবশ্যই দেখবেন। এমনকি আমাদের প্রত্যেকটা চ্যানেলের কমিউনিটি ট্যাবেও আমরা সেম পোস্টগুলো করেছি, আপনারা সেগুলো দেখেন এবং আশা করি আপনারা অনেক কিছু বুঝে যাবেন। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের গল্পের দ্বিতীয় পর্বে। জিন লোকটার ঘরে বসে আমি চিন্তা করছিলাম রাজকুমারী কোথায় গিয়েছে। আমার কাছে তার ঘরের একটি জিনিস রয়েছে, তার ব্যবহার করা একটি খোপায় দেওয়া ক্লিপটি বেশ সুন্দর দেখতে। আমি এটা নিয়েছিলাম ওইখান থেকে। আমি সেটার দিকে তাকিয়ে শুধুমাত্র রাজকুমারীর কথা চিন্তা করছি। কি সুন্দর সে আমার ভালোবাসা কবে বুঝবে, নাকি সে আমাকে সত্যি সত্যি আমাকে খারাপ ভাবে, সেটা চিন্তা করতে করতে আমি সেখানে অপেক্ষা করলাম। খানিকক্ষণ বাদে জিন লোকটি আসলো, এসে বলল, ভাই দেরি হয়ে গিয়েছে, আমি আপনাকে এখনই নিয়ে যাচ্ছি,
আমাকে 10 মিনিট সময় দিন, আমি কাপড় ছেড়ে অন্য কাপড় পরে আসছি, আর তারপর আপনাকে আমি নিয়ে যাব, ঠিক আছে? আমি সেখানে বসে রইলাম। 10 মিনিট পর সে জিনটা আসলো। দেখলাম ভিন্ন একটা পোশাক পরা। আমি তার সঙ্গে হেঁটে মহলের মূল গেট দিয়ে বাইরে বের হয়ে গেলাম। এতদিন তো পেছনের একটা দেয়ালের ওপর দিয়ে বাইরে বের হতাম, কিন্তু আজকে একদম সরাসরি গেট দিয়ে বের হতে পারছি। এটা হয়তো ওই বোকা জিনটার জন্য। আমি হেঁটে মূল রাস্তা ধরে সামনের দিকে আসতে লাগলাম। আমার চেহারাটা কেউ দেখতে পাচ্ছে না, পরনে রাজ পোশাক, সেহেতু হয়তো কেউ ওরকমভাবে সন্দেহ করছে না। এটা আমি নিচের তলার এক জিনের কক্ষ থেকে চুরি করেছি, সম্ভবত এটা তারই পোশাক। আমি হেঁটে ওই লোকটার সঙ্গে একটু সামনে গেলাম। সে আমাকে বলল, সামনেই গণপরিবহন আছে, আমাদের এখানকার এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার পরিবহন ব্যবস্থা আছে, ওইটাতে করে আমাদেরকে যেতে হবে। আমি বললাম, কিন্তু তোমার কোনো বাহন নেই? সে বলল, গরিব মানুষের সঙ্গে কেন তামাশা করছেন বাবু? আমার কাছে পোশাক আসবে কোত্থেকে, বা আমার কাছে এরকম বাহন আসবে কোত্থেকে? আপনি চলুন। তাই বলে আমি সামনে গেলাম। লোকটা আমাকে বলল, আপনি তো রাজবাহন নিয়ে যেতে পারেন। আমি বললাম যে আমি তো সেখানে যদি রাজবাহন নিয়ে যাই রাজকুমারীর সঙ্গে দেখা করতে, তাহলে তারা ভাববে যে আমি বিনা দাওয়াতে সেখানে গিয়েছি। আমি তো সেটা চাই না, আমি শুধুমাত্র রাজকুমারীর সঙ্গে দেখা করতে যেতে চাচ্ছি, তাছাড়া তার কিছু না। জিন লোকটি তখন বলল, বুঝেছি এবার। আসলে সে খুব খানিকটা বোকা, দেখিয়ে বোঝা গেল। আমি ওইখানকার ওই গণপরিবহন ওড়ার যেখানে একসঙ্গে অনেক জিনেরা বসে সেটার সামনে গেলাম। দেখলাম ফাঁকা একটি বাহন, সারি সারি সিট বসানো, এবং সেই বাহনের সামনে 8টি ঘোড়া। এই 8টি ঘোড়া বাহনটিকে টেনে নিয়ে যাবে। আমরা গিয়ে বসলাম এক সিটে। আমি জানলার পাশে বসলাম, যাতে করে সৌন্দর্য উপভোগ করতে করতে যাওয়া যায়। জিন লোকটি আমার পাশে বসে আছে। আমার কাছে তেমন তো কোনো মুদ্রা নেই, আমি যে ওদেরকে কী দিব সেটাই বুঝতে পারছি না। খানিকক্ষণ বাদে গাড়িটা চলতে শুরু করলো। আমি ভাবলাম গাড়িটা হয়তো মাটির উপর দিয়ে চলবে, কিন্তু খানিকক্ষণ বেলা যেতেই দেখলাম গাড়িটা আসমানের উপর উঠে গেল, এবং সেই সঙ্গে আসমানের উপরে মেঘের ভিতরে ভাসতে লাগলো। আমি খানিকক্ষণের জন্য যেন ভয় পেয়ে যেতে লাগলাম। লোকটি সত্যি সত্যি আমাকে জিন ভেবেছে, তবে আমি ঘোমটা দিয়ে আছি। জানলার পাশে বসে আমি সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। মেঘের মধ্যে দিয়ে গাড়িটা উড়ে যাচ্ছে। বেশ খানিকক্ষণ ওড়াউড়ি করার পরে গাড়িটা হঠাৎ করে গিয়ে থামলো একটি বিরাট আকৃতির রাজ্যের সামনে। সেখানে জমজমাট বাজার। জিনটা আমাকে বলল, এই বাজারে ওরা এসেছে। আমি বললাম যে এইখানে কেন? জিনটা বলল, এখানে ওদের নানু বাড়ি, ওরা এখানে বেড়াতে এসেছে। এখানটার সামনে থেকে বড় যে প্রাসাদটা দেখতে পাচ্ছেন, ওই যে পাহাড়ের গা ঘেঁষে, ওইটাই হচ্ছে ওদের বাড়ি এবং ওদের প্রাসাদ। এখানে ওরা বেড়াতে এসেছে। সম্ভবত আজকে ওদের মামাতো বোনের কোনো একটা অনুষ্ঠান আছে, এই জন্য পরিবার সমেত সকালে এখানে এসেছে। কেন, আপনি জানেন না? আমি বললাম, আমি তো এসেছি আজকে সকালে, এসে দেখি বাসায় কেউ নেই। কি যে বলি! তারপর ওই লোকটি আমাকে বাহন থেকে নামালেন এবং তিনি নিজে ভাড়া পরিশোধ করলেন। আমাকে ভাড়া পরিশোধ করতে দিলেন না। ওইখানকার মুদ্রা তো আমার কাছে নেই, এখন আমি কিভাবে বা লেনদেন করব? তারপর আমি ওইখান থেকে ওই লোকটির সঙ্গে হাঁটতে লাগলাম। একটা জিনের সঙ্গে আমার ধাক্কা লাগলো। জিনটা আমার দিকে বেশ অদ্ভুতভাবে তাকালো। আমি তাকে অগ্রাহ্য করে সোজা হাঁটতে লাগলাম। তবে সম্ভবত সে সন্দেহ করেছে যে আমি কোনো জিন নই, আমি সে কোনো মানুষ, এবং সে এখানকার এক ধরনের রক্ষী। তার পোশাক দেখে আমি কিছুটা আন্দাজ করলাম। জিনের থেকে মানুষের বুদ্ধিমান সেটা এখানে আসার পরই বোঝা যাচ্ছে। খানিকটা সামনে আগালাম। জিনটা আমাকে নিয়ে সে বড় প্রাসাদের সামনে গেল। সেখানে যাওয়ার পর আমি বললাম, তুমি কি পাগল হয়ে গিয়েছো? তুমি মেন রাস্তা দিয়ে ঢোকার চেষ্টা করছো কিসের জন্য? আমি তো এখানে লুকিয়ে এসেছি, তাই না? রাজকুমারীর সঙ্গে সরাসরি দেখা করার জন্য। আমি রাজকুমারীর আত্মীয়, আর তাছাড়া আমি যদি সরাসরি গেট দিয়ে যাই তাহলে ওরা তো সেই সন্দেহ করবে যে দাওয়াত ছাড়া চলে এসেছি, আমাদেরকে অন্য কোথাও দিয়ে যেতে হবে। তুমি চিন্তা করো কিভাবে কি করা যায়। বোকা জিনটা তখন আবার চিন্তা করলো, হ্যাঁ সত্যি কথাই তো বলেছেন, ঠিক আছে, আমি দেখি পাশে কোনো ব্যবস্থা করা যায় কিনা। একটু সামনে যেতেই হঠাৎ করেই এক পরিচিত রক্ষীর সঙ্গে তার দেখা হয়ে গেল। তার মামাতো ভাই এই বেটা। বলে কি যে, আরে তুই এখানে? সে বললো, আমি তো এখানেই কাজ করি। ও তখন বললো যে আমার একটা কাজ করে দিতে হবে, তুই এদিকাই। তাই বলে সেই জিনটাকে ওই গেট থেকে পাশে সরিয়ে নিয়ে গেল। আমি ফাঁকা দেখিয়ে ওদিক দিয়ে ঢুকে গেলাম। এই প্ল্যানটা আমারই ছিল। ও যখন বলল এটা আমার পরিচিত লোক, তারপর আমি সেদিক দিয়ে ঢুকে গেলাম সরাসরি ভেতরে। বাগানের পাশ দিয়ে গাছের মধ্যে দিয়ে উড়ে গেলাম সরাসরি ওই পাশ দিয়ে, মানে উড়ন্ত অবস্থায় দৌড়ে চলে গেলাম। এত পরিমাণ দৌড়াচ্ছিলাম আর কি। আমি নিজে উড়িনি, তবে ওই কথার কথা আর কি। তারপর পেছনের একটা গেট খোলা দেখলাম। গেট দিয়ে সোজা সিঁড়ির উপর দিয়ে উঠতে যাব, তখনই দেখলাম দুজন জিন উপর থেকে নিচে নেমে আসছে। আমি সঙ্গে সঙ্গে পাশে লুকিয়ে পড়লাম এবং হাফ ছেড়ে বাঁচলাম। এখানকার জিনেদের পোশাক আলাদা, আমি যে অন্য জায়গা থেকে এসেছি সেটা এরা দেখলেই বুঝে ফেলবে। তারপর আমি এখানে একটা সামনে আগালাম। ওরা চলে যাওয়ার পর সামনে গিয়ে ওই সিঁড়ি দিয়ে সরাসরি 3 তলার উপরে উঠে গেলাম। 3 তলা যাওয়ার পর আমি বারান্দা দিয়ে হাঁটছি।
আমি খুঁজে পাচ্ছিলাম না রাজকুমারী কি আসলে এখানে আছে নাকি অন্য কোনো জায়গা। আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করতে লাগলাম। মাঝে মধ্যে কিছু রক্ষী জিনিসের সঙ্গে দেখা হয়, তখন লুকিয়ে পড়তে হয়, তবে ওরা বুঝতে পারেনি যে আমি এখানে আছি। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই সামনের একটি কক্ষের মধ্যে থেকে হাসির আওয়াজ শুনতে পেলাম। সেখানে হাসির আওয়াজ আসছে। আমি যখন সেটার কাছাকাছি গেলাম এবং গ্লাসের আড়াল থেকে লুকিয়ে সেই ঘরের ভিতরে উকি মারলাম, উকি মারার সঙ্গে সঙ্গে দেখি রাজকুমারী ক্যামেলিয়া তখনও ওইখানে হাসছে এবং তার সেই মুক্তার মতো দাঁত চকচক করছে। আমি তার দিকে তাকিয়ে হাসি দেখছি এবং কিছুক্ষণ বাদে সে যখন আমার দিকে নজর করলো, সরাসরি আমার নজর তার নজরের দিকে পড়লো। সে আমাকে সরাসরি দেখতে পেল এবং দেখে হঠাৎ করে হাসি থামিয়ে দিয়ে বলল, এই ছেলেটা এখানে কি করছে? এই রক্ষীরা কোথায়? তাই বলতেই মেয়েটা অন্যদিকে তাকালো এবং আমি সঙ্গে সঙ্গে এখান থেকে লুকিয়ে পড়লাম একটা চিপার মধ্যে। রক্ষীরা এসে সেখানে খুঁজে পেল না। তারপর হঠাৎ করেই তার মামাতো বোন বলল যে, কি ব্যাপার, তোর কি হয়েছে, তুই এরকম করছিস কিসের জন্য? সে বলল, আরে ভাই বলিস না, কয়েকদিন ধরে একটা ছেলেকে দেখতে পাচ্ছি, কিন্তু এটা সত্যি নাকি মিথ্যে আমি বুঝতে পারছি না। প্রথম দিন ছেলেটা আমার রুমে এসে আমাকে বলেছে সে নাকি আমাকে ভালোবাসে এবং সে আমাকে এমনভাবে চমকে দিয়েছে, আমার রুমে কিভাবে ঢুকেছে আল্লাহ মাবুদ জানে। এত সিকিউরিটি ফাঁকি দিয়ে কিভাবে যে ঢুকলো। তারপর থেকে তাকে আমি সবখানে দেখি, ঘরে, বাইরে, বাজারে, স্বপ্নে, এমনকি এইখানেও আমি দেখছি। তখন তার মামাতো বোন বলল, তাহলে নিশ্চয়ই তুই প্রেমে পড়েছিস। প্রেমে না পড়লে এমনটা হওয়া সম্ভব ব্যাপার। ছেলেটা কোথায় থাকে? আগে কথা হয়েছে নাকি? তখন সে বলল, ধুর ছাতা, তাকে তো আমি এর আগে দেখিনি। সেদিনকে হঠাৎ করে সে আমার রুমে আসলো, রুমে এসে সে আমার মুখ চেপে ধরলো। আমি চিৎকার দিতে গেলাম তখন। তবে ছেলেটা হ্যান্ডসাম আছে, খুব সুন্দর আছে দেখতে। আসলে এটা আমার মনে হয় হ্যালোসিনেশন হচ্ছে, বা এটা আমি ভুল ভাল দেখছি। না দেখলে এরকমটা কি হওয়ার কথা কখনো? এই যে এইখান পর্যন্ত চলে এসেছে, এখানে আসার তো কোনো ব্যাপারই না, বা কোনো এত সহজ না ব্যাপার, না ভুল বললাম? তখন ও বললো কি যে, হ্যাঁ, এখানে কারো প্রবেশ করা তো সহজ বিষয় না। তার মানে তুই সত্যি সত্যি প্রেমে পড়েছিস, এটা তুই মেনে নে। তখন সেই রাজকুমারী বলল, এটা অসম্ভব ব্যাপার, আমি কারো প্রেমে পড়তে যাবো কিসের জন্য? আমি কি এত সস্তা নাকি? আর ওইটা নিশ্চয়ই আমি ভুলভাল দেখছি। তার মামাতো বোন বলল, না রে, ভুল না, এটা সত্যি, তুই প্রেমে পড়েছিস, না হলে এরকমটা দেখা অসম্ভব ব্যাপার। কেউ এরকম শুধু শুধু দেখে? তখন সে বলল, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে রে, থাক তুই বস, আমি আমার নিজের রুমে যাচ্ছি। তারপর রাজকুমারী ওই রুম থেকে অন্য রুমে চলে গেল। অন্য রুমে যাওয়ার পর হঠাৎ করেই আমি ভেতর থেকে বের হয়ে আসলাম। এতক্ষণ তাদের সমস্ত কথা শুনছিলাম আমি। তারপর আমি ভেতর থেকে বের হয়ে ওই দরজার কাছে টোকা দিলাম। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গেই ওই মেয়েটা আটকে উঠল। আটকে উঠার সঙ্গে সঙ্গে বলল যে, কি ভাই, আপনি এখানে কি করছেন? আর আপনি এখানে কিভাবে আসলেন? আমি ইশারা দিয়ে বললাম, দরজাটা খুলুন। কাঁচের গ্লাস দিয়ে দরজাটা বানানো। মেয়েটি দরজাটা খুলল। এই মেয়েটিও সুন্দর, সম্ভবত রাজকুমারীর মামাতো বোন। তখন আমি বললাম, দয়া করে চিৎকার করবেন না, আপনি বুঝতে পারছি রাজকুমারীর মামাতো বোন, তাই না? তখন ওই মুহূর্তে মেয়েটি আশ্চর্য হয়ে আমার দিকে তাকালো, বলল, আপনি কি ক্যামেলিয়ার বয়ফ্রেন্ড, যে কিনা আপনাকে, ক্যামেলিয়াকে ভালোবাসে, ক্যামেলিয়ার রুমে এসেছিলেন? আমি তখন বললাম, হ্যাঁ, আমিই সেই। তারপর সে অবাক হয়ে গেল, রক্ষী ডাকতে গেল। ঠিক সেই মুহূর্তে আমি তার মুখটা চেপে ধরলাম, বললাম, চুপ, দয়া করে কোনো কথা বলবেন না, আমি কোনো জিন নই যে এখান থেকে উড়ে চলে যেতে পারবো, আমি একজন মানুষ। তাই বলতে মেয়েটা অবাক হয়ে গেল এবং সে একদম অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, বলছে, কি বলছেন, আপনি একজন মানুষ? কিন্তু এটা কিভাবে সম্ভব? না না না, এটা সম্ভব হতেই পারে না। আপনি একজন মানুষ হয়ে এই পর্যন্ত চলে এসেছেন, তাও আবার আমাদের এই মহলের এত বড় সিকিউরিটি ফাঁকি দিয়ে। আপনি জানেন, এই পুরো জিন গোত্রের সব থেকে কড়া সিকিউরিটির রাষ্ট্র হলো আমাদের, আর কড়া সিকিউরিটিওয়ালা এই রাজ্য হচ্ছে আমাদের। আপনি সেগুলো ফাঁকি দিয়ে আমার রুম পর্যন্ত চলে এসেছেন, তাও আবার ক্যামেলিয়ার সঙ্গে দেখা করার জন্য? এটা হতে পারে না। আমি বললাম, সত্যি আমি একজন মানুষ। আপনি দেখুন, এই যে আমার হাতের মধ্যে রক্ত বইছে, আর তাছাড়া এই যে আমি জিনেদের মতো না। পোশাকটা খুলে ফেললাম ওপরে, যে জিনেদের পোশাক আছে। মেয়েটি সত্যি সত্যি দেখলো আমি একজন মানুষ। সে অবাক হলো, বলল, বসেন ভাই, আপনাকে তারিফ করতে হয়, আপনি একজন মানুষের শুধুমাত্র ওর প্রেমের টানে এখানে চলে আসলেন। আর আমার বোনটা কি বোকা, ও ভাবছে ও হ্যালোসিনেশন দেখছে, তার মানে আপনি ওকে সত্যি সত্যি। আচ্ছা আপনি বসুন, আমি আপনার কাহিনী শুনতে চাই, খুব ইন্টারেস্টিং লাগছে। মেয়েটি আমাকে বিশ্বাস করলো, আমাকে পাশে বসালো এবং বসানোর পর বলল, বলুন। খানিকক্ষণ বাদে একটি জিন ঘরের ভিতর প্রবেশ করলো ওর ইশারাতে। সেই মেয়ে জিনটি কিছু খাবার নিয়ে আসার জন্য ইশারা করলো। আমি বললাম, না না, কিছু খাওয়া লাগবে না। তারপর সে ওইখান থেকে চলে গেল।
বেশ খানিকক্ষণ আমি এবং ওই মেয়েটি মানে ক্যামেলিয়ার, রাজকুমারী ক্যামেলিয়ার যে মামাতো বোন আছে তার সঙ্গে গল্প করতে লাগলাম। ক্যামেলিয়ার রাজকুমারীর মামাতো বোন বলল যে, আচ্ছা ঠিক আছে, বলুন তো আপনি কিভাবে এখানে এসেছেন? মানুষের জগতে থেকে জিনের জগতে আসা তো এত সহজ কাজ না। কেউ কি আপনাকে নিয়ে এসেছে? কারো সাহায্যে এসেছেন? আমি বললাম, এইখান পর্যন্ত কারো সাহায্যে এসেছি, তবে রাজ্যের বাইরে পর্যন্ত। বাইরে থেকে ভেতর পর্যন্ত আমি নিজে থেকে এসেছি, সেটা আমি আমার বুদ্ধিমত্তা দিয়ে। মূলত হয়েছে কি, আমি একদিন মাঠ থেকে বাড়িতে ফিরছিলাম। আমি একজন শিক্ষিত ছেলে, মাঠে কাজ করি, কারণ হচ্ছে এটা আমার অভ্যাস বা আমার কৃষিকাজ করতে ভালো লাগে। পড়াশোনা শেষ করে এখানে চলে এসেছি, আর এই কারণেই মূলত আমি সেদিনকে মাঠ থেকে বাড়িতে ফিরছিলাম। গভীর রাত, হঠাৎ করেই তোমাদের রাজকুমারী ক্যামেলিয়াকে দেখতে পাই এবং দেখে আমি তার প্রতি ফিদা হয়ে যাই। শুরুতে ভয় পেয়েছিলাম, তবে ওই জিনগুলো আমাকে ধরে বাড়ি পর্যন্ত দিয়ে এসেছিল, কারণ আমি এখান থেকে ভয়ে দৌড় মেরেছিলাম। তারপর থেকে আমার তার প্রতি মন এসে যায়। দ্বিতীয় দিন আমি ক্যামেলিয়াকে দেখতে পাই ওই ব্রিজের নিচ দিয়ে। তখন ওরা রাত্রেবেলা বেড়াতে আসতো। আমি কয়েকদিনই রাতটা জেগে পানিতে সেচ দিতাম এবং ফসল পাহারা দিতাম। এটা আমার কয়েকদিনের অভ্যাস ছিল। তারপর হঠাৎ করে এক রাতে চিন্তা করলাম, ক্যামেলিয়াকে আমার কেন যেন ভালো লাগে। আমি রাতে ঘুমাতে পারি না, কেন যেন তার প্রতি আমার কেমন যেন একটা অন্যরকম মনোভাব সৃষ্টি হয়ে গিয়েছে, একটা অন্যরকম ভালো লাগা। আমি যেন বুঝে উঠতে পারছিলাম যে কি করব। ওই মুহূর্তে হঠাৎ করেই আমি চিন্তা করলাম যে আমি এখানে আসব। তারপর সেই সুড়ঙ্গ নিচ দিয়ে যেদিক দিয়ে জিনেরা প্রবেশ করতো সেদিক দিয়ে আসার সিদ্ধান্ত নিলাম এবং চলেও আসলাম। এসে রাজকুমারীর সঙ্গে আমি দেখা করলাম সরাসরি প্রাসাদে ঢুকে, জিনেদের একদম ফাঁকি দিয়ে অবর্তমানে। তারপর রাজকুমারী তো আমাকে দেখে ভয় পেল। মার্কেটে দেখা করলাম এবং রাজকুমারীর বাড়ির পাশে একটা ছোট্ট কুড়েঘর আছে। ঘর বলতে ওটা পরিত্যক্ত, ঘরের প্রাসাদের সঙ্গেই, ওইখানে কেউ থাকে না। আমি এখানে থাকতে শুরু করলাম লুকিয়ে। এরপরে 4-5 দিন কাটলো মাঝখানে। আমি চিন্তা করলাম যে রাজকুমারীর সঙ্গে আজকে সরাসরি কথা বলবো, সে কি চায় সেটা শোনার জন্য। কিন্তু সে তো আমার উপর রেগেই আছে। দেখা করতে গেলেই সে স্যাত করে ওঠে আর বলে যে জিন, ওকে কেউ ধরো, আমাকে বিরক্ত করছে। কিন্তু ও আমাকে ধরতে পারে না, কারণ আমি এমন জায়গায় লুকিয়ে পড়ি। তারপর আমি ভাবলাম যে আজকে তার সঙ্গে কথা বলবোই, কিন্তু শুনলাম রাজকুমারী নাকি তার মামাতো বোনের বাড়িতে এসেছে, মানে তোমাদের বাড়িতে। তারপর আর কি, ওদের প্রাসাদে একজন জিন ছিল, সেই জিনকে বোকা বানালাম ওইখানকার ড্রেস পরে, রাজকীয় পোশাক। এই যে রাজকীয় পোশাক, এটাই পরেছিলাম। ওই জিনটা বোকাও হয়ে গেল। তারপর ওকে সঙ্গে করে এখানে আসলাম এবং এইখানকার এক রক্ষীকে ধুলো দিয়ে রক্ষীর চোখে আমি তারপর প্রাসাদে ঢুকে পড়লাম। পেছন সাইড দিয়ে, বাগানের পাশ দিয়ে, পেছনের এই সিঁড়ি দিয়ে সরাসরি উপরে উঠে চলে এসেছি এবং এখানে আসার পর ক্যামেলিয়াকে দেখতে পেলাম। ক্যামেলিয়া আমাকে দেখে সত্যি সত্যি ভেবেছে আমি আবারও তাকে ভুলভাল দেখাচ্ছি বা সে ভুলভাল দেখছে। তখন সে বলল, বুঝতে পেরেছি। এর মাঝখানে ওই দাসী জিনটা কিছু খাবার রেখে গিয়েছে, সেগুলো আমি খাচ্ছি। বড় বড় লাড্ডু, খুবই সুস্বাদু খেতে। ওই মেয়েটি আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, আমি দেখি ওর সঙ্গে কথা বলে। আমি বললাম, এই না, সরাসরি কথা বলার দরকার নেই, তাহলে ও বুঝে যাবে। এক কাজ করো, তুমি ওকে হিন্টস দিয়ে কথা বলো। ঠিক সেই মুহূর্তে দরজাটা নড়ে উঠল এবং ওই মেয়েটি আমাকে একদম বিদ্যুৎ গতিতে নিয়ে পাশের একটি কক্ষে লুকিয়ে রাখলো। বললো, এখানে থাকুন, কোনোভাবে নড়বেন না, ঠিক আছে? আমি বললাম, কিন্তু কেন? ওইগুলো বলতে বলতেই তার বোন মানে ক্যামেলিয়া ঘরের ভিতরে ঢুকে গেল। ওই মুহূর্তে ক্যামেলিয়া আমার দিকে তাকিয়ে আছে দূর থেকে, কারণ আমি বের হয়ে এসেছি। ক্যামেলিয়া আমাকে দেখে বলল, ওই দেখো, ওকে ওইখানে দেখতে পাচ্ছি। তুই কি আমাকে পাগল ভেবেছিস নাকি? আমি মাথা খারাপ হয়ে যাব। তখন ক্যামেলিয়ার মামাতো বোন বলল, কোথায়? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ওই মুহূর্তে তখন ক্যামেলিয়া বলল, ওই তো ওকে দেখতে পাচ্ছি, ওই যে ও এখানে দাঁড়িয়ে আছে। সত্যি ক্যামেলিয়ার মামাতো বোন ভাবেনি যে আমি ওই রুম থেকে চলে আসবো। আমি তখন ক্যামেলিয়াকে বললাম, কি আমাকে রেখে চলে আসতে চেয়েছিলে? আমি বলেছিলাম না তোমার পিছু আমি ছাড়বো না, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি এখান থেকে কোনোভাবেই যেতে দিব না তোমাকে, তুমি যেখানেই যাও আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ক্যামেলিয়ার মামাতো বোন বলল, সত্যি আমি কাউকে দেখতে পাচ্ছি না, তুই কার সঙ্গে কথা বলছিস? ক্যামেলিয়া বলল, আমার মাথা সত্যি খারাপ হয়ে যাবে, আমি সত্যি পাগল হয়ে যাব। ওই মুহূর্তে সে চোখ বন্ধ করে মুখের উপর হাত দিল। তারপর আমি লুকিয়ে পড়লাম আড়ালে। সত্যি সত্যি এবার ক্যামেলিয়া তাকে দেখতে পাচ্ছে না, মানে আমাকে। ক্যামেলিয়া বলল কি যে, এবার দেখতে পাচ্ছি না। ওই মুহূর্তে তার মামাতো বোন বললো, আমিও তো তাকে দেখতে পাচ্ছি না, তুই তাহলে সত্যি সত্যি তাকে ভালোবেসে ফেলেছিস। তাকে এক প্রকার হিন্টসই দিল। যাই হোক, সেইখান থেকে ওরা কিছুক্ষণ গল্প করলো, আমি ওইখানে কিছুক্ষণ থেকে তারপর ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পর আমি ভাবতে লাগলাম, ওইখানকার আসমানের উপর তাকিয়ে ওই ঘর থেকে সোজা জানলা দিয়ে আসমানের দিকে দেখা যায় এবং উপরের অংশ কিছুটা ফাঁকা। আমি আসমানে তারা দেখতে থাকি। কি সুন্দর সেই প্রাকৃতিক পরিবেশ, আমার কাছে খুব ভালো লাগে। এরকম প্রাকৃতিক পরিবেশে থাকলে আর কি লাগে।
চিন্তা করতে করতে আমি ঘুমিয়ে পড়লাম। বেশ খানিকক্ষণ ঘুমালাম। হঠাৎ করেই আমার কানে একটা গুঞ্জন ভেসে আসলো। গুঞ্জনটা এরকম ছিল যে রাজকুমারী ক্যামিলিয়া চিৎকার দিয়ে উঠেছে। কিছু একটা হয়েছে। আমি ঘর থেকে দ্রুত বের হয়ে আসলাম, কারণ ওইখান থেকে ক্যামিলিয়ার রুম একদমই কাছে। আমি দৌড়ে ওই পাশের জানলা দিয়ে সরাসরি ক্যামিলিয়ার রুমে ঢুকে পড়লাম। তারপর দেখলাম ক্যামিলিয়া একটি ছোট্ট জন্তু দেখে ভয় পেয়ে গিয়েছে। এটা নাকি ওদের ওইখানকার ছোট্ট জন্তু। আমাদের ওইখানে যেরকম তেলাপোকা থাকে, এখানে থাকে এই ধরনের জন্তু। ওইটা দেখেই ভয় পেয়ে গিয়েছে সে। আমি সঙ্গে সঙ্গে সেই জন্তুটাকে রাজকুমারীর পিঠ থেকে সরালাম। রাজকুমারী তখন আমাকে এক প্রকার জড়িয়ে ধরেছে। আমি জানি না এটা কিভাবে হলো, তবে আমি খুবই লজ্জা পেয়েছিলাম। এরকম মোলায়েম শরীর এবং এরকম সুগন্ধিময় একটা শরীর নিয়ে আমার কাছে সে এমনভাবে আমাকে জড়িয়ে ধরেছে, আমি নিজেকে যেন আর কন্ট্রোল করতে পারছিলাম না। আমি সঙ্গে সঙ্গে রাজকুমারীকে বললাম, ওরা চলে গিয়েছে, আপনি নিশ্চিন্ত হন। তারপর রাজকুমারী বলল, আচ্ছা তুমি কে বলো তো, তুমি এরকম সবসময় চলে আসো আমার কাছে, আমি কি সত্যি তোমাকে দেখতে পাই, নাকি তুমি অবাস্তব? আমি বললাম, আমি অবাস্তব, চোখটা বন্ধ করো তুমি। তাই বলে সে চোখ বন্ধ করলো। আমি সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে সেখান থেকে জানলা দিয়ে বেরিয়ে আসলাম। রাজকুমারী আমাকে দেখতে লাগলো আশেপাশে। ওই মুহূর্তে হঠাৎ করে রক্ষীরা এসে পড়লো এবং রাজকুমারীর মাও চলে আসলো। বললো, কি হয়েছে? রাজকুমারী বলল, আমাকে পোকা আমার গায়ে পড়েছিল, এই ঘরটা তোমরা পরিষ্কার রাখতে পারো না, পোকাটা কোত্থেকে আসলো? সে ওইখানকার রক্ষীদেরকে বকতে শুরু করলো। তারপর আমাকে খুঁজতে শুরু করলো এদিকে ওদিকে, কিন্তু আমাকে সে পাচ্ছিল না। আমি তখন আবার ঘরের ভিতর ঢুকে বললাম, কি আমাকে খোঁজাখুঁজি হচ্ছে তাই না? তখন সে বলল, একদমই না। তারপর আমি সেখান থেকে চলে আসলাম ওর চোখ ফাঁকি দিয়ে এসে আবার আমি রুমের মধ্যে বসে আছি। রাজকুমারী একটু একটু করে আমাকে পছন্দ করতে শুরু করছে, সেটা বোঝা যাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি, তবে সেটা কেন তা জানি না। রাজকুমারী ওই মুহূর্তে সে বারান্দায় এসে দাঁড়ালো এবং সুন্দর বাতাস নিচ্ছিল। আমি বুঝতে পারছিলাম সে নিশ্চয়ই মনে মনে কিছু ভাবছে। তার মানে কি তার মনের মধ্যে আমি আমার প্রেমের গুঞ্জন ঢুকাতে পেরেছি নাকি পারিনি? ওদিনকে আমি আর ঘুম থেকে উঠলাম না। সন্ধ্যা হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যা হলো, ঘুম থেকে উঠলাম। উঠে মার্কেটের মধ্যে সেই জিনটার সঙ্গে হাঁটতে শুরু করলাম। জিনটা আমাকে এদিক ওদিকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাচ্ছিল। হঠাৎ করে সেখানে থাকা এক রক্ষী বহরের সঙ্গে দেখা হলো। এই হচ্ছে সেই দুইজন রক্ষী যে কিনা আমাকে সেদিন রাতে ওইখান থেকে ধরে আমার বাড়ি পর্যন্ত দিয়ে এসেছিল, প্রথম দিন রাতে, যেখানে আমি ভয় পেয়েছিলাম। রক্ষী চিন্তুটা আমাকে সরাসরি দেখে ফেলে। আমি তাদেরকে তো চিনি না, তারা আমাকে দেখে ধরে ফেলে। ধরে বলে কি যে, এই এখানে দাঁড়া, তোকে তো দেখে চিনা চেনা লাগছে, তুই তো সেদিনকের মানুষটা তাই না, যে কিনা আমাদের ওইখান থেকে গিয়ে যাওয়ার সময় ভয় পেয়েছিলি, তুই এখানে কি করছিস? ওই মুহূর্তে আমি ভয় পেয়ে বললাম যে, আপনাদের বোধহয় কোনো ভুল হচ্ছে। না না। তখন লক্ষ্মীজিনকে বললো যে, এই যে তুই পরিষ্কার বাংলা বলছিস, তুই তো মানুষ একটা, তুই এখানে কি করছিস, দেখিয়ে দাঁড়া। এই কথা বলতেই সঙ্গে সঙ্গেই সেই জিন লোকটি আমাকে থমকে ধরলো। আমার পাশে যে লক্ষ্মী জিনটা ছিল, যে যার সঙ্গে কিনা আমার বন্ধুত্ব করে ফেলেছিলাম, সে তখন বললো, ভাই আপনাদের ভুল হচ্ছে। তারাও তখন বললেন যে, ভুল হওয়ার কিছু নেই, তাড়াতাড়ি ওকে ধর। আমি সেখান থেকে পাশ কাটিয়ে সেকেন্ডের মধ্যেই সেই ছোট্ট সরু গলির মধ্যে ঢুকে গেলাম, যেখানে জিনেদের ঢোকা সম্ভব না। আমি ঢুকে এক প্রকার বুদ্ধি খাটিয়েই একটা ব্রথলের মধ্যে ঢুকে গেলাম। ব্রথলের মধ্যে কিছু মেয়ে দাঁড়িয়েছিল। ওরা তখন আমাকে টেনে ওদের রুমে নিয়ে যেতে লাগলো। আমি তখন বললাম, আরে না 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 না, আমি এই কাজের জন্য আসিনি, দেখি আমাকে একটু লুকিয়ে রাখো, জিনেটা আমার পেছনে পড়েছে। ওইখানে এর ব্রথলের মেয়েরা আমাকে দেখে চিৎকার দিয়ে উঠলো, কারণ আমি তো জিন নই, আমি অন্যরকম। একটা মেয়ে অর্ধনগ্ন ছিল, তার শারীরিক গঠন বেশ অদ্ভুত এবং বেশ লম্বাখানি। আমি তাকে দেখে খানিকটা বিচলিত হয়ে যাই। তারপর সেখান থেকে দৌড়ে ওই পাশ দিয়ে বেরিয়ে যায়। রক্ষী জিনগুলো আমাকে পেছন থেকে ধরার জন্য আমাকে ধাওয়া করে। ব্রথলের মেয়েগুলোকে জিজ্ঞেস করে, এখানে কি এসেছিল কেউ? ওই মুহূর্তে ওরা বলে কি যে দিক দিয়ে বেরিয়েছে। আমি সরাসরি ওই দিক দিয়ে ঢুকে খুব দ্রুত গতিতে হাঁটতে শুরু করি এবং হেঁটে এই পাশে একটা ছোট্ট গলির মধ্যে ঢুকে সেখানে একটি কাগজের তলে লুকিয়ে পড়ি, কারণ এখানে লুকালে ওরা কেউ দেখতে পাবে না আমাকে। আর আমার শরীরে টারফিন মেখেছি আমি, এটা থাকলে ওরা কেউ আমাকে ধরতে পারবে না যে আমি একজন মানুষ, বা আমার গায়ের শরীরের ঘ্রাণ ওরা পাবে না। ওরা ওই মুহূর্তে আমার পাশ ঘেঁষে দৌড়ে চলে গেল, একদল জিন। তবে আমি যার সঙ্গে বন্ধুত্ব করেছিলাম সে আমাকে ভুল বুঝেছে, কারণ সে মনে করেছে যে আমি এখানে কোনো গুপ্তচর হিসেবে ঢুকেছি এবং তাকে ব্যবহার করে আমি অনেক কিছু করেছি। এতে করে আমার তার প্রতি বিশ্বাসঘাতকতার কোনো কিছু হলো না, তবে সে জিনটা আমার পর রাগ করেছে, আমি বুঝতে পারছি। আমি ওখান থেকে বেরিয়ে এসে জিনটার সঙ্গে দেখা করলাম। সে আমাকে বললো, তুমি আমাকে ধরবে না, তুমি একজন মানুষ, আমাকে সেটা কেন বলোনি, আর তুমি আমার সঙ্গে মিশে এটা কেন করেছো? আমি বললাম, একজন মানুষ ঠিক আছে, কিন্তু আমি তো রাজকুমারীর প্রেমিক তাই না, আমি ওকে ভালোবেসে এখানে এসেছি। ভালোবাসায় সমস্ত কিছু ঠিক আছে, লাভ
এবং যুদ্ধে সবকিছুই ফেয়ার, সেহেতু তুমি আমাকে সাপোর্ট করো বা না করো, আমি তো রাজকুমারীকে ভালোবেসেই ছাড়বো, তুমি যেটা বলো বা না বলো। ওই মুহূর্তে রাজ্যে এক প্রকার শোরগোল পড়ে গেল যে একটা গুপ্তচর আমাদের রাজ্যে প্রবেশ করেছে। মানুষ গুপ্তচর দেখা মাত্রই তাকে যেন ধরে রাজদরবারে নিয়ে আসা হয়, কারণ এই মানুষ গুপ্তচরটা আমাদের রাজ্যে ক্ষতি করতে এসেছে। অথচ আমি এসেছি রাজকুমারীর কাছে, এটা সবাই জানে এবং সবাই এরকমটা করে, আমি সেটা বুঝতে পারি। সবাই আমাকে খুঁজতে লাগলো, আমার রাস্তাঘাটে বের হওয়া বন্ধ হয়ে গেল। আমি প্রাসাদের মধ্যে ঢুকতে পারছিলাম না, কারণ ওই জিনটা আমাকে সেখানে নিয়ে যেতে পারছিল না। জিনটা আমাকে বললো, ভাই তুমি যেহেতু ভালোবাসার উদাহরণ দিলে, আমি একজনকে খুব বেশি ভালোবাসতাম, কিন্তু সে আমার হয়নি। যাই হোক, তোমার ভালোবাসা জয় করিয়ে ছাড়বো, চলো তুমি আমার সঙ্গে। তখন ও আমাকে নিয়ে গেল রাজ্যের পেছনে থাকা একটি বাগানের মধ্যে, একটি বাড়ির মধ্যে। সেই বাড়িটা ওদেরই বাড়ি, এটা ওদের গ্রামের বাড়ি। ওইখানে ওরা থাকে, ওর বাবা মা এবং ভাই বোন সকলে মিলে থাকে। সেখানের একটি কক্ষে আমাকে থাকতে দেওয়া হলো। বললো, আপাতত রাজ্য গরম, কিছুদিন তুমি এখানে থাকো, আর না হয় তুমি তোমার বাড়ি থেকে ঘুরে আসো, এখানে তুমি থেকো না। জিনগুলো আমার বাড়ি পর্যন্ত গিয়েছিল, মানে ওই জিনগুলো আমার যে মূল বাড়ি আমাকে যেখানে নামিয়ে দিয়ে এসেছিল সেখানে পর্যন্ত গিয়ে খোঁজ খবর করে এসেছে এবং আমার বাবা মাকে হুমকি ধামকিও দিয়ে এসেছে। এটা আমি পরবর্তীতে জানতে পারি। আমি তখন ওইখানে বিশ্রাম করছিলাম। মাঝখানে দেখতে দেখতে দুদিন কেটে গেল। আকাশের পরিবেশ বেশ অন্যরকম ছিল, চারিদিকটা বেশ ছমছমে ছিল। দুদিন একটু বৃষ্টিও হয়েছিল। এই দুদিন আমি ওইখান থেকে বেরিয়ে হয়নি, ওর এখানে থেকে গল্পগুজব করে সমস্ত কিছু করে এখানেই কাটিয়ে দিলাম। ভাবলাম যে রাজকুমারীকে ছাড়া ভালো লাগছে না, ওর সঙ্গে দেখা করতেই হবে। রাজকুমারী আমাকে না দেখতে পেয়ে হয়তো ছটফট করছে, আমার এমনটাই চিন্তা ছিল। সেদিনকে আমি ভাবলাম রাজদরবারে আজকে যাব। জিনটাকে না বলে আমি জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে পড়লাম। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। খানিকটা হাঁটার পর হঠাৎ করে আমি লক্ষ্য করলাম শহরে পৌঁছে গিয়েছি আমি। এই শহরে আমাকে ঘোমটা দিয়ে চলতে হবে। আমি ওই রক্ষীজিনের একটি পোশাক পরে এসেছি। পোশাকটা পরে আমি সোজা ওই রাস্তার মধ্যে দিয়ে হাঁটছি। লক্ষ্য, আমি রাজদরবারে ঢুকবো। রাজদরবারের পুরাতন যে গেটটা ছিল, ওই গেটের পাশ দিয়ে যে বড় প্রাচীরটা ছিল, সেই প্রাচীরের উপর দিয়ে আমি নামতাম। আমি ওদিক দিয়ে নামার পর ঠাস করে নিচে মাটির উপর পড়লাম। পড়ে আমি হালকা একটু ব্যথা পেলাম, তবে পাশে সরে গেলাম। জিনগুলো আমাকে দেখতে পাইনি। আজকে আমাকে প্রাসাদে প্রবেশ করতেই হবে এবং যেভাবেই হোক রাজকুমারীর সঙ্গে আজকে আমাকে দেখা করতেই হবে। আমি ওই অবস্থায় রাজকুমারীর সঙ্গে ভিতরে চলে আসলাম, মানে প্রাসাদের ভিতরে ঢুকে আসলাম। ঢুকে রাজকুমারীকে খুঁজতে লাগলাম, কিন্তু খুঁজে পেলাম না। ভাবলাম প্রাসাদ থেকে আর বের হব না, ওই রুমের ভিতর ঢুকে ওইখানে বসে থাকবো। তারপর ওইখানে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, কারণ হচ্ছে আমার খুব টায়ার্ড লাগছিল। ওইখানে আমি ঘুমাতে পারিনি রাজকুমারীর জন্য। বাড়ির কথা খুব মনে হচ্ছিল, বাড়িতে যাব কি না সেই কথাও চিন্তা করছিলাম। ভাবলাম বাড়ি থেকে একটু বেরিয়ে আসা যাক, তাতে হয়তো কিছু একটা ভালো হবে। কিন্তু না, বাড়িতে যাব না, এখানে থেকে রাজকুমারীর সঙ্গে আমার গল্প করতে হবে বা দেখা করতেই হবে। আমি ওই মুহূর্তে তখন রাতের অপেক্ষা করতে লাগলাম, রাত কখন হবে এবং রাজকুমারীর সঙ্গে দেখা করতে পারবো। রাত হওয়া মাত্রই আমি প্রাসাদ থেকে বের হলাম। বের হয়ে প্রাসাদের বারান্দা দিয়ে হাঁটছিলাম। ঠিক সেই মুহূর্তে সামনে দিয়ে একদল রক্ষী জিন আসছিল। রক্ষী জিনগুলো আমাকে সঙ্গে সঙ্গে দেখে ফেলে এবং দেখে চিনে ফেলে। আমি পেছন দিকে দৌড় মারি। দৌড় মেরে সামনে যেতেই গেটের প্রান্ত থেকে রক্ষী জিনগুলো আমাকে ধরে ফেলে। ধরে সঙ্গে সঙ্গেই আমাকে আটক করে। আটক করে বলে যে এই তো সেই মানুষটা, গুপ্তচর নিশ্চয়ই, এই মানুষটাকে ধরে রাজার রাজদরবারে নিয়ে যেতে হবে। আমাকে সেখান থেকে ধরা হলো। যেহেতু ওই সময় ধরেছিল তখনও রাজকার্য শুরু হয়নি। আমাকে ধরে নিয়ে যাওয়া হলো প্রাসাদের নিচে একটি বড় কারাগারের কক্ষে। সেখানে অন্ধকারচ্ছন্ন। সিঁড়ি দিয়ে সরাসরি নিচে নেমে গেলাম। আমার হাতে দড়ি বাঁধা এবং শিকল বাঁধা। জিনটা অবশ্য আমাকে নিষেধ করেছিল এই মুহূর্তে না যেতে, গেলে হয়তো আমি বিপদে পড়ে যাব। কিন্তু আমি জিনটার কথা শুনিনি। আমার রাজকুমারীকে দেখতে ইচ্ছে হচ্ছিল। ক্যামেলিয়া, আমি অনেকদিন তাকে দেখি না। ক্যামেলিয়া নিশ্চয়ই আমাকে খোঁজখবর করছিল এই কথা চিন্তা করে। ক্যামেলিয়াকে যে আমি ভালোবেসে ফেলেছি সেটা বিগত 2-3 সপ্তাহে আমি দিব্যি বুঝতে পেরেছি এবং জিনের এই দুনিয়ায় আসা আমার 2-3 সপ্তাহ পূরণ হয়ে গিয়েছে। এই মুহূর্তে ক্যামেলিয়াকে আমার মনের কথা না জানালে আমি হয়তো আর এখানে থাকতেই পারবো না। আমি ওই মুহূর্তে জেলখানায় বসে এগুলো ভাবছিলাম। একটি জিন, একদম কালো কুচকুচে, অন্ধকারের মধ্যে আমি যে কারাগারে ছিলাম তার পাশের একটি ছেলে চুপচাপ বসেছিল। সে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে আমাকে বলল যে, তোর তো সাহস কম না, তুই একজন মানুষ হয়ে জিনের জগতে প্রবেশ করেছিস। তাই বলে সে আমার গলা ধরে আমাকে গলা উঁচু করে ফেললো। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, প্রায় মরে যাবো অবস্থা। ঠিক সেই মুহূর্তে সে আমাকে ছেড়ে দিল। জিনটা দেখতে বেশ ভয়ঙ্কর এবং বেশ অদ্ভুত রকমের। জিনটা তখন আমাকে বলল, তুই এখানে কেন এসেছিস? আর তুই একজন মানুষ হয়ে, সামান্য একজন মানুষ হয়ে? আমি বললাম, মানুষকে সামান্য বলো না ভাই, আমরা মানুষটা সামান্য না, আমাদের বুদ্ধি এবং জ্ঞান অসামান্য। সেহেতু তোমাদের জিনেদের যে ক্ষমতা আছে না, ওই ক্ষমতা আমাদের কাছে তুচ্ছ।
তোমরা আইসো আমাদের কাছে। তাই বলে জিনটা আমাকে বলল, হারিস শালার, এতটুকু মানুষের কতখানি তেজ, তুই এখানে কেন এসেছিস বল। আমি তখন বললাম, কেন বলবো তোকে। তাকে তুই তো করে করতে লাগলাম। জিনটা মুরব্বী ছিল, বয়স্ক ছিল, আমার থেকে হয়তো 20-30 বছরের বড় হবে। আমি বললাম যে, আপনি কথা বললেন না, এমনিতেই মন মেজাজ খারাপ, খুব খারাপ লাগছে, ক্যামেলিয়ার জন্য আমার মন কেমন করছে। তখন জিনটি বলল, ক্যামেলিয়ার জন্য মন কেমন করবে কিসের জন্য, তুই এখানে কি করছিস। আমি বললাম, কথা বলিস না তো ভাই। সে বললো, একজন বড় মানুষ বড় জিনিসের সঙ্গে এরকম কথা বলবি তুই। ওই মুহূর্তে আমি বললাম, কত বড় হবি তুই, 20-30 বছরের বড়, তাতে কি হয়েছে। জিনটা তখন বললো, না 20-30 বছরের বড় না, বরঞ্চ 200-300 বছরের বড়, তাই বল। আমি বললাম, কি বলছেন আপনি, 200-300 বছরের বড় মানে। জিনটি বললো, হ্যাঁ, আমরা অনেক বছর বাঁচি, এখানে আমি 14 দিন ধরে বন্দি আছি, তবে খুব শীঘ্রই ছুটে যাব, আমাকে ছোটানোর ব্যবস্থা করা হচ্ছে। আমি বললাম, আপনি কি করেছেন। সে বললো, খুব বেশি কিছু করিনি, আমি এই এলাকার ছোট্ট চাটকা জিন, এখানে নিরিবিলি পড়ে থাকি, পড়েছিলাম একটা কোনায়, নেশা করছিলাম, তখন এরা ধরে নিয়ে এসেছে, এরা যাওয়া নেশা করা নিষেধ। আমি বললাম, কেন এগুলো করেন। জিনটা তখন বললো, কি করবো রে ভাই, ভাল লাগে না, আমার প্রেমিকাও আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তারপর থেকে এরকম, বিয়েও করিনি, কিছু করিনি, নেশা পানির মধ্যেই পড়ে থাকি। আমি বললাম, আমি এখানে প্রেমের কারণেই এসেছি, আমি রাজকুমারী ক্যামেলিয়াকে ভালোবাসি, আমি একজন মানুষ, ভালোবেসে আমি মানুষের জগৎ থেকে এই পর্যন্ত চলে এসেছি, সেহেতু আমি এখান থেকে আর কোথায় যাব। সেহেতু ওরা আমাকে ধরে ফেলেছে, গুপ্তচর বলে ধরেছে। তখন সে বলল, কি বলছো, গুপ্তচর হিসেবে ধরলে তো খুব খারাপ অবস্থা, ওরা তোমাকে ফাঁসি দিবে। আমি বললাম, না না, ফাঁসি দেবে কিসের জন্য, আমি কোত্থেকে গুপ্তচর বৃত্তি করতে আসবো, আমি তো মানুষ। ওরা ভেবেছিল হয়তো আমরা জিন। সে বলল কি যে, না না, মানুষ হোক বা জিন হোক, গুপ্তচর ইজ গুপ্তচর, সে তো তুমি ভয় পেও, তুমি মারা যাবে সত্যি সত্যি, ও তোমাকে মেরে ফেলবে। আজকে এবং তোমার আমার শুনানি মনে হয় একসঙ্গেই হবে, দেখি আমার দুজনকে যদি এক সেলে রেখেছে, এখানে যাদেরকে রাখে তাদেরকে শুনানি একসঙ্গেই হয়। আমি বললাম, দেখা যাক। জিনটা প্রথম আমাকে বেশ ভয় দেখিয়েছিল, পরে সে বেশ ভালো একটা জিন। সে আমাকে বলল, ভাই, তোমার জন্য আমি যা করব তা করব, যা ইচ্ছা তাই করব, তুমি প্রেমের জন্য এখানে এসেছো, প্রেম যে করে তাকে আমি কখনোই দূরে ঠেলে দিই না, বা তাকে আমি কখনোই অপকার হতে দিই না, সেহেতু তোমাকে আমি অবশ্যই উপকার করব। আমি বললাম, ভাই, আগে তুমি এখান থেকে ছাড়া পাও, তারপর দেখা যাবে। সে বলল, অপমান করে দিলে, যাই হোক আর কি। বেশ খানিক্ষণ চুপচাপ বসে রইলাম। দুটো প্লেটে দুটো খাবার দিয়ে গেল আমাদেরকে। খাবারগুলো এত বিশ্রী ছিল, আমি জিনের জগতে আসার পর থেকে এইরকম খাবার কখনো খাই নাই। লোকটা আমাকে বললো, ভাই, ওই খাবারগুলো আমাকে দিয়ে দাও, আমার খুব ক্ষুধা লেগেছে, এতটুকু খাবার আমার কিছু হয় না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। তাই বলে ও সম্পূর্ণটা খাবার ওই খেলো। রাজকুমারী ক্যামিলিয়ার চেহারা আমার চোখে হাসছে, ও আমার দিকে কেমনভাবে তাকায়। সেদিনকে আমাকে কেমনভাবে জড়িয়ে ধরে রেখেছিল, আর ক্যামিলিয়ার সেই খোপার সেই বেনির মতো সুন্দর জিনিসটা, সেটাও আমার হাতে আছে, কি সুন্দর। আমি এটা দেখে যেন মুগ্ধ হচ্ছিলাম। ক্যামিলিয়ার কথা মনে পড়ছিল। এগুলো চিন্তা করতে করতে হঠাৎই সেখানে বেশ খানিকটা সময় কেটে গেল, এবং বিকেলের কিছুক্ষণ আগে আগে আমাকে দুজন রক্ষী জিন এসে বলল, আজকে সন্ধ্যার পর থেকে তোমাদের বিচার হবে, তোমরা একদিন এখানে থেকেছো এবং বিচার তোমাদেরকে দুজনেরই হবে, তোমরা প্রস্তুত থেকো। আমি তখন বললাম যে, আমার খুব ক্ষুধা লেগেছে, কিছু খাবার এনে দিন। তিনি তখন বললেন যে, খাবার এনে দিন মানে, তোমাকে খাবার দিলাম না, সেগুলো কি করেছো। আমি একজন মানুষ, আমি কি সব ঘাস পাস খাই, ভালো খাবার এনে দাও, মিষ্টি এনে দাও, পারলে তোমাদের এখানে ভাত না পাওয়া গেলে মিষ্টি এনে দাও, মাংস এনে দাও। সে তখন বললো, কয়েদিদের জন্য এগুলি বরাদ্দ, এগুলোর বেশি আনা যাবে না। ওই মুহূর্তে পাশে থাকা জিনটি বললো, নিয়ে আসো না রে ভাই, ও তো একজন মানুষ, ও তো আর জিন না যে হাড়গোড় খাবে। তখন সে বলল, আচ্ছা ঠিক আছে, দেখছি। সে আর আসলো না, দেখে বলেই চলে গেল। বেশ খানিকক্ষণ সময় কাটলো, তারপর আমাকে এবং সেই জিনটাকে ওইখান থেকে বের করা হলো। জিনটাকে যখন বের করলো তখন সে অদৃশ্য হয়েছিল। ওইখানে থাকা রক্ষী তার মাথায় টোকা দিয়ে বলল, শালা, তাড়াতাড়ি দৃশ্যমান হওয়া, ফাজলামি মারাইতেছিস আমাদের সঙ্গে। সে তখন সঙ্গে সঙ্গে দৃশ্যমান হলো। আমি দেখতে পেলাম বৃদ্ধ মুরব্বীর মতো একটা চেহারা, চুলদাড়ি তখনও কাঁচা পাকা, আমার দিকে তাকিয়ে আছে, মুখ ভর্তি দাড়ি এবং গোঁফ, আমার দিকে তাকিয়ে আছে এমনভাবে। আমি তখন তাকে সঙ্গে করে চলে গেলাম ভেতরে। আমাদের দুজনের কোমরে দড়ি। আমাদেরকে সিঁড়ি দিয়ে উপরের দিকে নিয়ে গেল। বারান্দার রুম দিয়ে সোটা সরু একটা গলি দিয়ে আমরা প্রাসাদের সামনে বিচার কক্ষে ঢুকে গেলাম। বিচার কক্ষের সামনে আরো বেশ কিছু জিন সারি সারি দাঁড়িয়ে আছে। তারা সকলে দাঁড়িয়ে আছে, খানিক্ষণ পর পর আমাদেরকে উঠাচ্ছে উপরে। তারপর আসলো আমাদের পালা, মানে আমার পালা। আমি তখন উঠলাম। ওই কাঠগড়ে ওঠার পর আমাকে বলল যে, তুমি এখানে কেন এসেছো। আমি তখন বললাম, আমি এখানে এসেছি ভালোবাসার খাতিরে, অন্য কোনো কারণ নেই। ওই মুহূর্তে ওইখান থাকা ওই রক্ষী জিনেরা বলল, সর্দার, ও নিশ্চয়ই কোনো গুপ্তচরের জন্য এসেছে, কারণ ওকে আমরা সেদিনকে ওইখানে দেখেছিলাম, আর তুই এ রাজ্যে প্রবেশ করলি কিভাবে, তোর তো সাহস কম নয়।
তখন ওইখানে থাকা ওই উকিল পক্ষের জিন বলল কি যে ও নিশ্চয়ই কোনো খারাপ কাজের উদ্দেশ্যে এখানে এসেছে। আমি তখন বললাম, না না, এটা একদমই ঠিক না, আমি এখানে এসেছি ভালোবাসার জন্য, আমি ভালোবাসি। তখন মহারাজ মানে ওইখানে থাকা যে বিচার কার্য ছিলেন তিনি বললেন, কাকে ভালোবাসো তুমি এবং কেন এসেছো, কিভাবে এসেছো, কার সাহায্যে এসেছো? আমি তখন বললাম, কারো সাহায্য নয়, আমি একাই এসেছি। একা এসেছি কারণ আমি রাজকুমারী ক্যামেলিয়াকে ভালোবাসি। এই কথা বলার পর সঙ্গে সঙ্গেই সকলে একদম থা হয়ে গেল। বলল, কি বলছো? রাজকুমারী ক্যামেলিয়াকে তুমি ভালোবাসো মানে? তুমি জানো তুমি কি কথা বলছো? তুমি একজন মানুষের একজন জিনকে, তারপর রাজকুমারী ক্যামেলিয়াকে তুমি ভালোবাসো? রাজকুমারী ক্যামেলিয়া তখন সেখানে উপস্থিত হয়ে আমাকে দেখতে পেল, কারণ সে আমাকে সত্যি সত্যি গুপ্তচর ভেবেছে এবং আমার এর আগে কি বলেছে সেটা সে শোনেনি। তবে কিছুক্ষণ পর এসে সে যখন বলল যে এই তো সেই শয়তানটা যে কিনা আমার রুমে এসে আমাকে বিরক্ত করত, আর এই সেই মানুষটা বোধ হয়, তাই না? ওই মুহূর্তে সেই রক্ষী জিনেরা বলল, হ্যাঁ রাজকুমারী, এই হচ্ছে সেই মানুষটা, যে মানুষটাকে সেদিনকে আপনি বলেছিলেন ওর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে, কারণ ও ভয় পেয়েছিল আপনাদেরকে দেখে বা আমাদেরকে দেখে। তারপর রাজকুমারী ক্যামেলিয়া বলল, ওইখানে কেন এসেছে এবং কি করছে? তখন আমি বললাম, রাজকুমারী ক্যামেলিয়া, আমি তোমাকে ভালোবাসি, এখানে এসেছি একা একা। রাজকুমারী ক্যামেলিয়া তখন বলতো, একজন মানুষ আর আমি একজন জিন, তুই আমাকে ভালোবাসবি? ছি, তুই এখন এখান থেকে চলে যাবি। আর জিনের দল, শোনো, তোমরা ওকে বাড়িতে দিয়ে আসো, ও যেখানে এসেছিল সেখান থেকেই দিয়ে আসো। ও কোনো শাস্তির যোগ্যতা রাখে না, ওকে এখানে রাখলে কি হবে? ও হয়তো শাস্তি পাবে, কিন্তু ওকে এখানে আসার রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দাও। তোমরা ওকে নিয়ে যাও এখান থেকে নিয়ে ওর বাড়িতে নিক্ষেপ করে রেখে আসো, আর ওই পথটা বন্ধ করে দাও। বিচারক তখন বললেন, হ্যাঁ এটাই করো। ও যেহেতু মানুষ এবং যে পথে দিয়ে এসেছে সেই পথটা চিরদিনের জন্য বন্ধ করে দাও। ও চাইলেও আর কখনো এখানে আসতে পারবে না, কারণ এটা জিনের জগৎ, এখানে আসা তো সহজ বিষয় না। সেহেতু তুমি ওকে ওর মূল যে বাড়ি পর্যন্ত আছে সেই বাড়ি পর্যন্ত দিয়ে আসো, যেখানে কিনা ও এসেছিল যেখান থেকে। ক্যামেলিয়ার মুখ থেকে এরকম একটা কথা শুনবো আমি বিশ্বাস করিনি। ক্যামেলিয়া কি সত্যি সত্যি আমাকে তাহলে ঘৃণা করে? রাজকুমারী আমার দিকে এমন করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে যেন সে আমাকে খেয়ে ফেলবে, কিন্তু এটা কেন, কিসের জন্য? ওই মুহূর্তে রাজকুমারী বলে উঠল, এর এত বড় সাহস, এ আমার বাগান থেকে ফুল ছিঁড়েছে, আর তাছাড়া আমাকে বিরক্ত করেছে, উত্ত্যক্ত করেছে এই কয়েকদিনে। ও এত বড় ধোঁকাধারি আমার সঙ্গে করেছে, ওর এত ক্ষমতা হয়ে গিয়েছে। যাও, ওকে সবাই নিক্ষেপ করো। তাই বলে ক্যামেলিয়া খুব বেশি রাগ দেখালো আমার উপর। রাগ দেখিয়ে তখন সে ওইখান থেকে চলে গেল। আমার মনটা খারাপ হয়ে গেল। আমার পাশে থাকা সেই মুরব্বী জিনটা, সে বলল, এইটা কেন করছেন? ও এত দূর থেকে ভালোবাসার খাতিরে এসেছে, ভালোবাসার জন্য এইটুকু স্যাক্রিফাইস আপনি করবেন না রাজকুমারী, আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, ওর মতো কেউ আপনাকে ভালোবাসবে না। ও এসেছে মানুষের জগৎ থেকে, আপনি ওকে এরকম ভাবে করতে পারলেন? আপনার জন্য ও কত কিছু করেছে, আপনার মামাতো বোনের সেই ভবন পর্যন্ত চলে গিয়েছে এত রিস্ক নিয়ে। আপনি এটা বিশ্বাস করলেন না যে ভালোবাসা এত মধুর হয়? আপনি ওকে শাস্তি দিয়ে দিলেন। ছি! এই কথা শুনে রাজকুমারী মুখ ঘুরিয়ে চলে গেল। ওই জিনটাকে তখন একটা আঘাত দিয়ে বলল, তুই চুপ থাক বেটা, শালা দেবদাস, এখানে বস, তোর বিচার আজকে হবে। তারপর আমাকে কাঠগড়া থেকে নামিয়ে পাশে বসানো হলো। আমি তখন মন খারাপ করে কান্না করে ফেললাম। ওই জিনটার বিচার হলো। বিচার কার্য হওয়ার কিছুক্ষণ পরে ওকে ছেড়ে দিল, কারণ ও সামান্য মাদক গ্রহণের অপরাধে এখানে এসেছিল। ওকে ছেড়ে দেওয়ার পর আমাকেও ছেড়ে দেওয়া হলো। আমাকে 4-5 জন রক্ষী জিন ওইখানে থাকা সেই বড় রশি দিয়ে বেঁধে বাইরে নিয়ে আসলো। আমার অর্ডার হয়েছে, আমাকে এখন বাইরে চলে যেতে হবে এখান থেকে। আর কি কোনোদিন রাজকুমারী ক্যামেলিয়াকে আমি দেখতে পাবো? শেষ দেখা দেখে নিলাম। আমার হাতে তখনও রাজকুমারীর সেই খোপার সেই বড় বেলুনিটা আছে, সেটা আমার কাছেই ছিল পকেটে। একমাত্র ভরসা এই জিনিসটাই, তার আর কোনো কিছু আমার কাছে নেই। রাজকুমারীকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেলেছি। প্রায় দীর্ঘ 20-25 দিন তাকে আমি নানানভাবে হয়তো বিরক্ত করেছি, ত্যাক্ত করেছি, কিন্তু তাতেও রাজকুমারীর মন গলেনি। সে যখন জানতে পেরেছে আমি একজন গুপ্তচর এবং একজন মানুষ, তখন থেকেই সে আমাকে এরকম ঘৃণা করা শুরু করেছে। এরকমটা কেন হলো? রাজকুমারী কি তাহলে আমাকে ভালোবাসেনি? সে আমাকে, না, এটা হতে পারে না। ওই মুহূর্তে ওই জিনগুলো আমাকে ওইখান থেকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করলো। উঠানের সামনে দাঁড়িয়ে আছে আমি এবং আরো 4-5 জন জিন। দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ করে আমার চারপাশে একটা আলো দিয়ে আমাকে ঘিরে ফেললো, এবং সেই আলোটা যখন শেষ হলো আমি দেখলাম আমি আমার বাড়ির পেছনের বড় যে ভিটাটা আছে সেই ভিটার মাঝখানে দাঁড়িয়ে আছি। জিনগুলো তখন আমার পাশে দাঁড়িয়ে আছে। তারা আমাকে বলল, শোন, তুই যদি আর কোনোভাবে মানুষের জগৎ থেকে জিনের জগতে যাওয়ার কথা চিন্তা করেছিস, তাহলে তোর বংশ একদম নির্বংশ করে দিব।
আমাদেরকে তুই চিনিস না। সেদিনকে ভালো ভেবে তোকে আমরা এই পর্যন্ত দিয়ে গিয়েছিলাম। তা না হলে অন্য কোনো জিন হলে ওই দিনকে তোকে ওখানে মেরে ফেলতো। কিন্তু আমরা ভালো বলে তেমন কোনো কিছু করিনি। আর সেটা সুযোগ তুই নিচ্ছিস। এটা মোটেই ঠিক কাজ করিসনি তুই। তুই আসলে খুব খারাপ কাজ করেছিস। এখন একটা কথা শোন, তুই যদি চাস যে ভালো মতো বেঁচে থাকতে, তাহলে আর কখনোই ওইদিকে নজর বাড়াবি না। আর তুই তো যেতেও পারবি না এখন। ওই সুড়ঙ্গ পথ খোলা ছিল বলে তুই ওদিক দিয়ে যেতে পেরেছিলি, কারণ ওইটা আমরা খুলে রেখেছিলাম সহজে যাওয়া আসা করার জন্য। কিন্তু তুই সেটা খারাপ ব্যবহার করেছিস। যাই হোক, ভালো হয়েছে, তুই এখন বাড়িতে ফিরে যা। জিনগুলো চলে যাওয়ার পর আমি অসহায়ের মতো সেখানে বসে কান্না করতে লাগলাম, কারণ রাজকুমারী ক্যামেলিয়াকে আমি আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমি তাকে ছাড়া কিভাবে থাকি। প্রিয় দর্শক, আমাদের এই গল্পের দ্বিতীয় এপিসোড এখানে শেষ হয়ে গেল। তৃতীয় এপিসোড খুব শীঘ্রই আপলোড করা হবে আমাদের এই চ্যানেলে। যারা তৃতীয় এপিসোড শুনতে চান, অবশ্যই এই ভিডিওর যে টার্গেট 200 কমেন্ট এবং সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজ লাইক করার যে টার্গেট, সেটা আপনারা পূরণ করে দিয়ে আসুন। এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনারা। সেখানে সরাসরি গিয়ে আপনারা আপনাদের ফেসবুক পেজটি লাইক করে আসবেন, কমেন্ট করবেন, আমাদের রিসেন্ট পোস্টটা দেখবেন। আশা করি আপনারা বুঝতে পারবেন কী কী শর্ত দেওয়া হয়েছে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। যারা দেশ এবং বিদেশ থেকে শুনছেন, প্রত্যেকেই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।